তামিলনাড়ুর কন্যাকুমারী দক্ষিণ ভারতের একদম অন্তিম কিনারায় ছিল। এর আগে বিশাল হিন্দু মহাসাগর আছে, যেটা এগিয়ে গিয়ে বরফে ঘেরা অ্যান্টার্কটিকা মহাসাগরে পৌঁছায়। এই কাহিনী কন্যাকুমারীর কাছে স্থিত পুটুসপুর নামের গ্রামে থাকা আব্দুলের। আব্দুল ছাগল পোষার কাজ করত। তার কাছে ছোট বড় সংখ্যায় প্রায় 20টা পাঠা ছিল। পরিচয় করার জন্য আব্দুল তাদের ওপরে সাদা পেইন্ট দিয়ে নাম্বার লিখে দিয়েছিল। বাবা, পাঠা নাম্বার 15-র পেইন্ট সরে যাচ্ছে। আমি স্কুল থেকে চক এনেছি, আমি কি তার উপরে নাম্বার লিখবো? হ্যাঁ সাকিনা মা, লিখে দাও। সাকিনা যখন পাঠার উপরে নাম্বার লিখতে যায় তখন আব্দুলের স্ত্রী হামিদা আব্দুলকে বলে, সাকিনার ফিস জমা করনি, আর গেয়াজও মোবাইলের জন্য কাঁদছে। পাঠা নাম্বার 13 বড় হয়ে গেছে, তুমি ওটা বিক্রি করে দাও, টাকার প্রয়োজন আমাদের। ঠিক আছে, আমি আজকে বিকেলে মোহিত দাদার কাছে যাব। যখন কোনো পাঠা বড় হয়ে যায় তখন আব্দুল পাঠাটা কোনো মাটন শপের কাছে বিক্রি করে দেয়। এসো আব্দুল, এসো, আজকে কি মাল নিয়ে এসেছো? আজকের মালটা একদম তরতাজা রয়েছে, এর জন্য 15,000 কিন্তু আমাকে দিতেই হবে। এই ছাগলটার জন্য 15,000 তোমাকে আমি দিতে পারবো না। আর এরকম ছাগল 7-8 হাজারে বিক্রি হয়। তবুও তুমি চেনা জানা মানুষ, তাই তোমাকে আমি 10,000 দেবই দেব। এর থেকে বেশি দাম কিন্তু কেউ তোমাকে দেবে না। আব্দুল 10,000-এ পাঠা বিক্রি করে দেয়। ও পাঠার মিষ্টি আর টাকা নিয়ে বাড়িতে পৌঁছায়। কততে বিক্রি করলে গো? মোহিত দাদা 10,000 দিল আমায়। মোহিত তোমাকে কম দাম দেয়, তুমি কোনো অন্য দোকানদারের কাছে কেন যাচ্ছ না? মোহিত দাদা তো আমার চেনা জানা বন্ধু, তাই না? ও ভালো দামে দিয়েছে নিশ্চয়ই। 10,000-এ সাকিনার ফিস আর গ্যাসের মোবাইল দুটো কাজই হয়ে যাবে নাকি? 3,000 আমার কাছে আছে, 13,000-এ দুটো কাজই হয়ে যাবে। বাচ্চাদের এই মিষ্টিগুলো দিয়ে এসো। আব্দুল যখনই কোনো পাঠা বিক্রি করত তার আফসোসও হতো, কারণ সে পাঠাকে পালতে পালতে তার সাথে ভালোবাসা হয়ে যেত। কিন্তু বিক্রি করা আব্দুলের বাধ্যকতা। ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? আব্দুলের বাড়ি অনেক পুরনো আর খারাপ ছিল। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন খুব জোরে বৃষ্টির কারণে ছাদ থেকে একটা বড় টুকরো গয়াজের পায়ে পড়ে যায়। গয়াজের পায়ে অনেক চোট লাগে আর বাড়ির ছাদে একটা বড় হোল হয়। গয়াজের পায়ের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়। আমি কবে থেকে বলছি বাড়িটা ঠিক করিয়ে নাও, এখন দেখো না কি হয়ে গেল। এখন চিকিৎসাতেও টাকা খরচ হয়ে যাচ্ছে, আর এই ছেদটাও বন্ধ করতে হবে। আরে আমার কাছে পয়সা আছে নাকি যে আমি এই বাড়িটাকে ঠিক করে নিতাম? হ্যাঁ, আর এই পুরনো বাড়িতে পয়সা লাগানোটা তো বোকামি হবে, এটা যখন তখন পড়ে যেতে পারে। তুমি যে কোনো ভাবে টাকা নিয়ে এসো, কারণ তাড়াতাড়ি নতুন ঘরের ব্যবস্থা করতে হবে, নয়তো আমাদের ছাদও তো থাকবে না। এই ছাগলের ব্যবসা করে আমার খুব বেশি কিন্তু লাভ হচ্ছে না, বুঝলে? আমাকে অন্য কিছু করতে হবে। হ্যাঁ বাবা, স্কুলের বাচ্চারাও তো আমাদেরকে ছাগলের দাদা বোন বলে সবসময় রাগায়। তুমি অন্য কোনো কাজ করো না। আব্দুলের পেঠা পছন্দ ছিল। আব্দুল ভাবলো যে পেঠার মিষ্টি বিক্রি করব। আমি কন্যাকুমারীতে যাব আর ওখানে গিয়ে আমি পেঠা বিক্রি করব, বুঝেছো? কিন্তু তুমি পেঠা বানাতেও তো জানো না। তাহলে আমি কোনো দোকানে কাজ করে পেঠা বানানো শিখে নেব। বাবা, পেঠা কেমন করে তৈরি করতে হয় সেটা শেখার জন্য কোথাও কাজ করার দরকার নেই তোমাকে। ওই দিন তুমি পেঠা নিয়ে এসেছিলে না, সেদিন আমি ইউটিউবে পেঠা তৈরি করার ভিডিও দেখেছিলাম। আব্দুল সমস্ত পাঠা বিক্রি করে দেয় আর কন্যাকুমারী গিয়ে পেঠা বানানোর সামগ্রী কিনে নেয় আর দোকানে বিক্রি করা শুরু করে দেয়। ওই যে পেঠার দাম কত? 200 টাকা কিলো। আমার বাচ্চারা রঙিন পেঠা খায়, তা তোমার কাছে কি রঙিন পেঠা আছে? এখন তো নেই বাবু মশাই, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আস্তে আস্তে আব্দুলের বিক্রি বাড়ে আর তার দোকান শহরে আব্দুল পেঠেওয়ালা নামে প্রসিদ্ধ হয়ে যায়। যখন আব্দুলের কাছে পয়সা একত্রিত হয় তখন সে নিজের একটা বড় বাড়ি বানায়। এই যে বাচ্চারা, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা শ্রীলঙ্কায় ঘুরতে যাব। আব্দুলের পরিবার যখন শ্রীলঙ্কা ঘুরতে যায় তখন তারা নিজের সাথে নিজের দোকানের পেঠাও নিয়ে যায়। ওরা শ্রীলঙ্কার লোকেদেরকে ফ্রিতে পেঠা খাওয়ায়।
বলুন দাদা, আমার তৈরি পেঠা কেমন লাগলো আপনার? আরে আপনার পেঠার স্বাদ সত্যি দুর্দান্ত। আমাদের এখানে আলী নামের একজন পেঠা বিক্রি করে, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে আলীর পেঠাতে আসলে কোনো স্বাদই নেই। আব্দুলের পরিবারও আলীর পেঠা খেয়ে দেখলো। ছি, এটা তো খুব বাজে, এটা তো খেতেও পাচ্ছি না। বাবা, কন্যাকুমারীতে তো তোমার দোকান ফেমাস হয়ে গেছে, এখন ওই দোকানটা চাকরদের দিয়ে তুমি এখানে নিজের দোকান খোলো। তুমি ঠিকই বলেছো সাকিনা, এবার আমরা আমাদের বিজনেসকে শ্রীলঙ্কাতেও ছড়িয়ে দেব। আব্দুল ভারত থেকেই পেঠা আনালো আর শ্রীলঙ্কাতে বিক্রি শুরু করলো। শ্রীলঙ্কার লোকেরাও আব্দুলের ব্যবসা খুব ভালো করে হতে লাগলো। আলীর পেঠা এখন লোকেরা খেতে বন্ধ করে দিল। আলী একদিন আব্দুলের কাছে গেল। ওই যে দাদা, তুমি তোমার পেঠা কিভাবে তৈরি করো? তুমি কিভাবে করো আমি জানতে চাই সেটা। তোমাকে স্বাগত জানাচ্ছি বন্ধু, তোমাকে আমি সবকিছু খুব ভালো করে বোঝাবো, তারপরে দেখাবো। আলী আব্দুলের পেঠা তৈরি করার সময় পুরো প্রসেস দেখলো। সে কথাটা বুঝতে পেরে গেল যে তফাৎ শুধু সবুজ রঙের কোয়ালিটির। আব্দুল দাদা, তুমি এত ভালো কোয়ালিটির সবুজ পেঠা কেন ব্যবহার করছো? আরে লো কোয়ালিটির পেঠা ব্যবহার করো, তাহলে বেশি লাভ করতে পারবে, তুমি বুঝেছো? না, আমি এমনটা করতে পারবো না। আমি আমার গ্রাহকদেরকে খুব ভালো কোয়ালিটির মালই উপলব্ধ করাতে চাই। তুমিও তোমার পেঠার কোয়ালিটি পাল্টে নাও। দেখো, তুমি আর আমি দুজন মিলে যদি লো কোয়ালিটির পেঠার ব্যবহার করি, তাহলে কোয়ালিটির ব্যাপারে কেউ জানতেই পারবে না, আমাদের দুজনেরই লাভ হবে। তুমি যদি বলো, তাহলে আমি আমার একজনের সাথে কথা বলিয়ে দিতে পারি, সে তোমাকে সস্তা পেঠা তোমাকে দিয়ে দিতে পারবে। না দাদা না, আমার সেসব লাগবে না। এই লোকটা যদি এখানে থাকে না, তাহলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে একেবারে। আলী একটা মেয়েকে কিছু টাকা দিল আর তাকে আব্দুলের কাছে পাঠায়। আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে করছে, আপনি আমাকে পেঠা খাওয়াবেন কি? হ্যাঁ দিদি, আপনি যত পারেন খেতে পারেন। আল্লাহর দয়ায় আপনি খেলে পরে আমার মাল কম হবে না। আপনার আওয়াজ তো পেঠার মতো মিষ্টি, আপনি আমাকে দিদি বলবেন না। আমার নাম রসিলি, আপনি আমাকে এই নামেই ডাকুন না। আমি আপনার সাথে একা দেখা করতে চাই, আপনার কাছে টাইম আছে কি? আলীর প্ল্যান ছিল যে রসিলি আব্দুলকে ফাঁসিয়ে ফেলবে আর মিথ্যে আরোপ লাগিয়ে তাকে বদনাম করে জেলে পাঠিয়ে দেবে, কিন্তু আলীর প্ল্যান সফল হতে পারল না। আব্দুল রসিলির কথায় তাকে বুঝতে পেরে যায় আর শক্ত স্বরে বলে, আমি একজন বিবাহিত মানুষ, সেই জন্য আমি তোমার সাথে একা দেখা করতে পারবো না। ওখানে কোনো মেয়ের নাটক চলবে না, তুমি অন্য কিছু প্ল্যান করো। আলী নিজের চেনাশোনা একজন মন্ত্রীর কাছে পৌঁছে যায়। মন্ত্রী মশাই, একজন আব্দুল নামে ভারতীয় আমার নাকের ওপর উঠে পড়েছে একেবারে। আপনি আইনের কোনো প্যাঁচ দেখিয়ে যদি ওকে শ্রীলঙ্কায় পাঠাতে পারেন ভালো হয় আর কি। ভারত সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা খুবই দরকার আমাদের। ভারত সরকার আমাদেরকে সবসময় সাহায্য করছে, এই সময় কোনো ভারতীয় ব্যবসায়ীকে কষ্ট দেওয়াটা একেবারেই ঠিক হবে না। তুমি তোমার নিজের মতন দেখে নাও কি করতে পারো। আলী রেগে যায় আর নিজের বাড়ি পৌঁছায়। কি হয়েছে? আজকাল তোমাকে এত অস্থির মনে হচ্ছে। আরে আমি চিন্তিত তো তোমার কি বলো তো? তোমার তো শুধু গয়না আর ভালো ভালো কাপড় দরকার হয়। গয়না আর ভালো কাপড় চাইলে খারাপ কি? কিন্তু তুমি চিন্তার কারণ তো বলো আমায়, হতে পারে আমি সমাধান দিতে পারবো। আলী বউকে সমস্যা বলল। আমার ভাই শাহরুখ অ্যান্টার্কটিকায় ঘুরতে যাচ্ছে, ওই লোকটাকে জাহাজে বসিয়ে অ্যান্টার্কটিকায় ছেড়ে দিয়ে এসো। ওখানে বরফ আর বরফ, ঠান্ডার চোটে ওখানেই মরে যাবে। আলীর শালা যেই দিন অ্যান্টার্কটিকায় যাচ্ছিল তার ঠিক একদিন আগে আলী কিছু মুখোশ পরা গুন্ডা দ্বারা আব্দুলকে তুলে নেয়। আব্দুলের হাত পা বেঁধে দেয় আর চোখে একটা পট্টি বেঁধে দেয় আর জাহাজে শুইয়ে দেয়। অনিলের শালা আব্দুলকে বরফের জোড়া অ্যান্টার্কটিকায় ছেড়ে দিয়ে আসে, যেখানে দূর দূর পর্যন্ত শুধু বরফ আর বরফই ছিল। কোনো রকম ভাবে আব্দুল নিজের চোখের পট্টিটা সরায়। এ আমি কোথায় চলে এলাম? এখানে তো খুব শীত করছে, আমার খুব খিদেও পেয়েছে আমার। এখানে তো খাবারের মতন কিছুই পাচ্ছি না আমি। তক্ষুনি আব্দুল নিজের পেছন থেকে কারোর চিৎকারের আওয়াজ শোনে।
আব্দুলের পেছনে একটা সাদা রঙের ভালু দাঁড়িয়েছিল। ভাল্লুক আব্দুলের পেছনে পড়ে যায় আর আব্দুলকে এদিক ওদিক দৌড়তে হলো। হে আল্লাহ, এই বিপদ এখন কোত্থেকে এলো? আব্দুলকে ঠান্ডা নদীতে ঝাঁপ মারতে হলো। তক্ষুনি সাদা ভাল্লুক আব্দুলের পিছা ছাড়লো। এই ভাল্লুকটা কিছু তো নিশ্চয়ই খায়। আমি যদি ওর পিছু পিছু ধাওয়া করি তাহলে আমি খাবার খেতে পারবো। আব্দুল ভাল্লুকের পেছনে পেছনে গেল। ভাল্লুক একটা অন্য ভাল্লুকের কাছে গেল যে মাটিতে পড়েছিল। মাটিতে পড়ে থাকা ভাল্লুকের পেটে একটা ঘা ছিল যার মধ্যে থেকে রক্ত বইছিল। ওই ভাল্লুকটাকে সাহায্য করতে হবে আমাকে। আব্দুল একটু ভয় পেয়ে ঘায়েল ভাল্লুকের কাছে যায় আর নিজের কাপড়ের ব্যবহার করে ভাল্লুককে বেঁধে দেয়। এখন আব্দুলের কাছে পরার জন্য শরীরে শার্ট ছিল না। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। তক্ষুনি আব্দুলের সামনে একজন দেবী প্রকট হন। আমি বরফের দেবী আইসনো আর এখানকার প্রাণীদের দেখাশোনা করি। প্রত্যেক বছর এখানে শিকারি আসে আর ভাল্লুকদের শিকার করে। তুমি একটা ঘায়েল ভাল্লুকে সাহায্য করেছো। আমি তোমার উপর খুব প্রসন্ন, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। দেবী আব্দুলকে একটা লাঠি দেয়। এই লাঠিটা বরফের সাথে স্পর্শ করো। বরফ সেই জিনিসে পরিবর্তিত হবে যেটার তোমার দরকার। আমি কন্যাকুমারী থেকে এসেছি। সবার প্রথমে আমি বরফের নৌকা তৈরি করে বাড়ি ফিরব, কিন্তু বাড়ি ফেরার পরে এই ছড়িটা নিয়ে কোনো কিছু করতে পারবো না আমি, তাই না? কারণ কন্যাকুমারীতে তো বরফ পড়েই না, তাই না? তুমি তার চিন্তা করো না। আমি প্রত্যেক অমাবস্যার রাত্রি 12টার সময় তোমাকে এখান থেকে একটা বড় বরফের টুকরো পাঠাবো। আব্দুল নিজের মনে নৌকোর কথা ভাবতেই একটা বড় বরফের টুকরো দিয়ে লাঠিটা স্পর্শ করে। বরফের টুকরো নৌকোয় পরিবর্তিত হয়। আব্দুল নৌকোয় যাত্রা করতে করতে কন্যাকুমারী পৌঁছায়। বাবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা তোমাকে অনেকবার ফোন করেছি। বাবা, কেউ আমাকে আন্টার্কটিকাতে পৌঁছে দিয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। তোমার সাকিনাকে আর তোমার মায়ের যা যা দরকার পড়বে সেটা তুমি আমাকে একটা কাগজে লিখে দিও। অমাবস্যা রাত্রিতে আব্দুল সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে পড়ে। ও দেখতে পায় যে একটা বড় বরফের টুকরো ভাসতে ভাসতে তার দিকেই চলে আসছে। আব্দুল সেই বরফের অনেকগুলো টুকরো করে দেয় আর সে বরফ দিয়েই পেঠা বানিয়ে দেয়। সেই পেঠায় সেরকমই টেস্ট ছিল যেটা তার হাতে তৈরি পেঠাতে ছিল। বরফের ভারী টুকরো দিয়ে সে নিজের জন্য একটা কারও বানালো। কিছুদিন পর আব্দুল শ্রীলঙ্কা গেল। এইবার সে নিজের দোকানে একটা দামি কারে পৌঁছায়। আলী তাকে দেখে আশ্চর্য হয়। শাহরুখ, তুমি আব্দুলকে আন্টার্কটিকাতে ছেড়ে আসোনি? হ্যাঁ, আমি তো ওখানে ছেড়েই এসেছিলাম। তাহলে ও ফিরে এলো কি করে? আরে আমি কি করে জানবো? আমি জাহাজে সমুদ্র পার করে এখানে এলো কি করে জানবো? আব্দুলের কাছে এখন পেঠার কোনো কমি ছিল না। সে বরফ দিয়ে যতটা খুশি ততটা পেঠা বানাতো আর তাতে কোনো খরচাও হতো না। এই যে আব্দুল ভাই, কেমন আছো? আরে খুব ভালো আছি আলী, তুমি বলো? আমিও ঠিকই আছি। তোমার পেঠার কোয়ালিটি তো খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, এরকম সুস্বাদু পিঠে কোথাও পাওয়া যায় না। একদম বরফের পেঠা জানো। তুমি ঠিকই চিনেছো, আমি এই পেঠা তো বরফ দিয়েই তৈরি করছি। পেঠা বরফ দিয়ে তৈরি করছো, তার মানেটা কি? হ্যাঁ, আব্দুল আলীকে বরফ আর জাদুই লাঠির ব্যাপারে বলে। তাহলে আব্দুল ভাই, ওই ছড়িটা কয়েকদিনের জন্য আমাকেও দিয়ে দাও না। আমিও বরফ দিয়ে পেঠা তৈরি করে নেব। ওই ছড়ি আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি যদি এটাকে হারিয়ে দাও তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি অমাবস্যার রাত্রে কন্যাকুমারীতে চলে এসো। আমি বরফ দিয়ে পেঠা তৈরি করে নেব আর কম দামে তোমাকে বিক্রি করে দেব, যাতে তোমারও ভালো করে সংসারটা চলে যায়। আমি এই আন্টার্কটিকাতে মরার জন্য পাঠিয়ে দিলাম, আর এই তো বরদান নিয়ে ফিরে এসেছে দেখছি। আর আমার উপরই দয়া করছে। এখন আমি আন্টার্কটিকাতে গিয়ে ওই দেবীর কাছ থেকে জাদুই ছড়িটা নিয়ে আসব। আলী নিজের শালা শাহরুখের সাথে অ্যান্টার্কটিকা পৌঁছায়। শাহরুখ, তুমি তীর মেরে একটা ভাল্লুককে ঘায়েল করে দিও। তারপর ওই ভাল্লুকটাকে আমি সাহায্য করব। তারপর দেবী প্রসন্ন হয়ে আমাকে উপহার দেবে। তারপর আমিও আব্দুলের মতন বড় লোক হয়ে যাব। শাহরুখও একটা ভাল্লুকের পেটে তীর মেরে তাকে ঘায়েল করে দেয়।  আলী ভাল্লুকের কাছে পৌঁছায় আর ভাল্লুকের মরহমপট্টি করে।
তক্ষুনি বরফের দেবী ওখানে প্রকট হন। আমি তোমার কথা শুনেছি, তুমি আমার বরদান পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ওই ভাল্লুককে ঘায়েল করেছো। তোমাকে দণ্ড দেব। দেবী 4টে ভাল্লুক আলীর পেছনে পাঠিয়ে দেয়। আলী নিজের প্রাণ বাঁচানোর জন্য ঠান্ডা নদীতে ঝাঁপ মারে। আরে কেউ আমাকে এখান থেকে বাইরে বের করো, এই ভাল্লুক তো আমাকে যেতেই দিচ্ছে না এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও দেবী, এখান থেকে বের করে দাও, আমি বাড়ি যেতে চাই। এইভাবে আলী নিজের পাপের ফল ভুগল। কোলাপুরের একটি শহরে শম্ভু নিজের বউ আর বাচ্চাদের সাথে বাস করত। কোলাপুরে খুব গরম আর খরা দেখা দেওয়ার কারণে গ্রামবাসীরা সবাই বাড়িতেই থাকতো। এত গরম, মনে হচ্ছে নরকে বাস করছি। আরে তুমিও না, সবসময় এই ধরনের উল্টোপাল্টা কথা বলো। কিছু দিনের ব্যাপার, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে গত 1 মাস ধরে একই কথা বলছো। আজকে খাবারটা খেয়ে নাও, কালকে দেখবে আমরা খাবারও পাবো না। কি ভালো হতো যদি অন্য গ্রামবাসীদের মতন আমরাও যদি সুখে থাকতে পারতাম। অন্য গ্রামের পুরুষরা সব সময় কাজ করে আর পরিশ্রম করে, এমনিতে নয় বাড়িতে বসে বসে শুধু মোটা হয়ে যায়। তুমি সবসময় আমাকে খোঁটা দিয়েই খুশি থাকো, কি জ্বালা। আরে একটু প্রশংসা করলে কি হবে বলো তো? প্রশংসা করার জন্য কোনো কাজও করো তুমি? শম্ভু নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে মাথা গরম করে বাড়ি থেকে বাইরে চলে আসে। চলো সংবাদ বাবু, এখানে কি করছো? তুমি তো খুবই ঢিলে, সব সময় গ্রামে সবকিছু হওয়ার পরেই আসো। আরে কি হয়েছে সেটা আগে বলো তো, বেশি ফ্যাচ ফ্যাচ করো না। ওখানে দেখো, শেরু শহর থেকে বরফ নিয়ে এসেছে আর গ্রামের লোকেদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে। যাও যাও, একটু বরফ খাও আর নিজের বউকে গিয়েও দিও। কমপক্ষে তোমার বরফ দিয়ে ও খুশি তো হবে, কারণ অন্য কিছু তো তুমি দেবেই না। শম্ভু এই খবর শোনার পরই শেরুর কাছে দৌড়ে দৌড়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে, এই যে শেরু দাদা, তুমি এত ভালো ভালো বরফ কোত্থেকে আনলে গো? বেশ ভালো লাগছে দেখে যে তুমি গ্রামের লোকেদেরকে সাহায্য করছো। এই বেশি তেল লাগিও না তো, আর বরফ নিয়ে যাও, আমি তোমার কাছ থেকে টাকা পয়সা নেব না। না না, আমাকে শুধু একটা কথা বলো, এই বরফ তুমি কোত্থেকে আনছো বলো। আরে আমি তোমাকে আবার বলছি তো, আম খাও, আটি কেন গুনছো? ওই সময় তো শম্ভু চুপচাপ বরফ নিয়ে বাড়ি চলে যায়। তারপরে নিজের স্ত্রীর সাথে জলের মধ্যে ওই বরফ মিশিয়ে খেতে শুরু করে দেয়। শেরু কত ভালো আর সরল সোজা, লোকেদেরকে বরফ দিয়ে ওদের তেষ্টা মেটাচ্ছে। নয়তো এই গরমে আমাদের কি অবস্থা হতো জানি না। একটু আগে তো তুমি বলছিলে যে কয়েকদিনের মধ্যেই গরম শেষ হয়ে যাবে। তোমার মনও না একদম বরফের মতনই এদিক ওদিক গলে গলে চলে যায়। পরের দিন শম্ভু শেরুর পিছু নিতে শুরু করে দেয় আর তার সাথেই বরফের সেই জায়গায় চলে যায়। তারপর ওখানে গিয়ে সে দেখে যে একটা অচেনা লোকের সাথে শেরু কথা বলছে। শোনো, আরও কয়েকটা দিন আমাকে বরফ দিয়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করছি, তাহলে আমার গ্রামের সবার সামনে আমার সম্মান বেড়ে যাবে, তারপর আমি গ্রামের প্রধান হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটাই তোমাকে শেষবারের মতন দিচ্ছি। এরপর থেকে আর আমি তোমাকে কোনো বরফ টরফ কিচ্ছু দেব না। হ্যাঁ যাও, এখান থেকে নিয়ে চুপচাপ সব চলে যাও। দিন রাত শুধু আজে বাজে ভাঁট বকে। সে যা ইচ্ছে তুমি বলো, এইবার আমাকে একটু বেশি করে দিয়ে দিও ব্যাস। শেরু আর ওই বরফওয়ালার কথাগুলো শম্ভু খুব ভালোভাবেই বুঝতে পেরে যায়। শেরুর ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছিল। শেরু যেই ওখান থেকে চলে যায়, তখন শম্ভু ওখানে গিয়ে ওই বরফওয়ালাকে বলে যে, আচ্ছা আমি কি বলছি, আমার কথা শুনছেন না কেন? আরে আগে তুমি কিছু বললে তবেই তো আমি শুনবো নাকি? ফালতু ফালতু মাথা খেও না তো আমার, এমনিতেই আমি সমস্যার মধ্যে রয়েছি। আচ্ছা শেরু তোমার কাছ থেকে যে ফ্রিতে মালগুলো নিয়ে যায়, তুমি কি ওগুলো পয়সা দিয়ে আমাকে বিক্রি করবে? যদি তুমি ভালো পয়সা দাও তাহলে অবশ্যই আমি তোমাকে বিক্রি করব, কিন্তু একটা শর্ত রয়েছে, তুমি শেরু আর অন্য কাউকেই বরফ বিক্রি করতে পারবে না। আরে এটা বলার কি আছে? হ্যাঁ, ওরা তো এমনি ফ্রিতে নিয়ে যেত, এখন তুমি টাকা দিচ্ছ, তাহলে আমি তোমাকেই দেব। পরের দিন থেকেই ওই বরফওয়ালা শেরুকে ফ্রিতে বরফ দেওয়া বন্ধ করে দেয় আর শম্ভুকে টাকা পয়সা নিয়ে বরফ বিক্রি করে। শম্ভু সেই বরফওয়ালার কাছ থেকে বরফ নিয়ে বিক্রি করার ব্যবস্থা করে। এসো এসো, বরফ কিনে না, খুব ঠান্ডা ঠান্ডা ভালো ভালো বরফ রয়েছে আমার কাছে, তাড়াতাড়ি চলে এসো, বরফ শেষ হয়ে যাবে, এসো। আরে বাহ সংবাদ বাবু, এই হলো তো কথা, গ্রামে বরফ বিক্রি করছো। আমরা তো শেরুর থেকে ফ্রিতেই নেব। আরে শেরু টেরু আর কেউ আসবে না, বুঝেছো? তোমার লাগলে তুমি নিয়ে নাও, আর আমি ফ্রিতে দেবো না, পুরো 50 টাকা লাগবে এক বাক্স বরফের দাম, বুঝেছো? শম্ভু তখন থেকেই নিজের মন মতন বরফ বিক্রি করতে থাকে। শেরুর হাতে এখন আর কিছুই বেঁচে ছিল না। শেরু ওকে বরফ বিক্রি করতে দেখে আর বলে,
বাহ বন্ধু বাহ, তুই কি না শেষে আমার পিঠের পেছনে ছুরি ভুঁকে দিয়ে এত বড় চক্রান্ত করলি? আরে আমি তো শুধু সুযোগের সদ্ব্যবহার করেছি। তুই যা গিয়ে প্রধান হওয়ার ব্যবস্থা কর, যা। আচ্ছা, তাহলে তুই এই কথাটাও জেনে গেছিস দেখছি। শেরু সেই সময় কিছুই করতে পারে না, কিন্তু শম্ভুর মনে লোভ জমে গিয়েছিল। শম্ভু গ্রামে গ্রামে গিয়ে বরফ বিক্রি করতে শুরু করে দেয়। গ্রামবাসীরা গরমে আর লোভে পড়ে বাধ্য হয়ে শম্ভুর কাছ থেকে টাকা দিয়ে বরফ কিনতে শুরু করে। এখন আমার আরো বেশি বেশি বরফ লাগবে, আমি তোমাকে বেশি টাকা দেওয়ার জন্য রেডি আছি, বুঝেছো? আরে এটা কি বরফের কারখানা নাকি, হ্যাঁ, যে আমি তোমাকে অনেক বেশি বরফ দেব? আমার কাছে এইটুকুই পাবে, যদি নিতে পারো তাহলে নাও, না হলে নিও না। তোমার থেকে ভালো তো ও শেরু ছিল, প্রধান হওয়ার জন্য কাকুতি মিনতি করতো সেটা ঠিকই, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার ছিল। শম্ভু বেশি টাকার লোভে বরফের মধ্যে নোংরা জল মিশিয়ে দিত, যাতে বরফ বেশি বড় হয়ে থাকে। পুকুর থেকে জল নিয়ে এসে ওই বরফওয়ালাকে দিয়ে দিত, যাতে বরফ বেড়ে যায় আর সে বেশি পয়সা রোজগার করতে পারে। তুমি এতগুলো বরফ কোত্থেকে আনছো? কাল গ্রামের কিছু লোক ওই বরফের জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমার তো খুবই ভয় করছে। বেশি লোভের কারণে তুমি কোনো ভুলভাল কাজ না করছো? আরে গ্রামের লোকেরা দুর্বল, তাতে আমি কি করতে পারি বলো তো? আমি শুধু একজন বরফের ব্যবসায়ী। ব্যাস, তুমি কোনো খারাপ কাজ করো না যেন। কিন্তু শম্ভু কারুর কোনো কথা শোনে না। পুকুর থেকে জল নিয়ে এসে বরফ জমা করে আর সেটা গ্রামের লোকেদের বিক্রি করে, আর সেই কারণে গ্রামের অর্ধেক লোক অসুস্থ হয়ে পড়ে। সবার শরীর খারাপ হয় আর অন্যান্য অসুখ হয়। আর এই সব বসে বসে যমরাজ আর চিত্রগুপ্ত দেখছিল। আজকাল দেখছি কোলাপুরে একটু বেশি বরফ নিয়ে অবিচার হচ্ছে মহারাজ। শম্ভুর আর কতদিন আয়ু আছে একটু খোঁজ নাও তো। এখনো তোর জীবনের প্রায় 40 বছর বেঁচে রয়েছে মহারাজ। আয়ুর বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না। গতবারের মতন পৃথিবীতে আমাদের আবার যেতে হবে আর ওকে শাস্তি দিতে হবে। তাহলে চলুন আমরাও গিয়ে একটু বরফের ব্যবসা করে আসি, কি বলেন আপনি? তাহলে যেমন লোহাই লোহাকে গলিয়ে দেয়, তেমনি বরফও বরফকে গলিয়ে দেবে। তুমি এবার শুধু আমার খেলা দেখো আর একজন ব্যবসায়ী রূপ ধারণ করে নাও। যমরাজ আর চিত্রগুপ্ত কোলাপুর গ্রামে একজন বড় ব্যবসায়ী রূপ ধারণ করে এসে চলে আসে। আমাদের কি করতে হবে মহারাজ? আমরা এখানে একটা বড় বরফের পাহাড় বানাবো। তুমি দেখো, লোভে পড়ে অবশ্যই শম্ভু ওখানে যাবে। যমরাজ নিজের দিব্য শক্তির সাহায্যে একটা বড় বরফের পাহাড় তৈরি করে। সারা গ্রামবাসী বরফের পাহাড় দেখে অবাক হয়ে যায়, আর সেই সুযোগ দেখে শম্ভু ওখানেও গিয়ে পৌঁছয়। তারপর শম্ভু বলে, মনে হচ্ছে ওই বড় পাওলাটা আমার জন্যই এটা এখানে দিয়ে গেছে। ও নিশ্চয়ই আমাকে দেখে বিরক্ত হয়ে গেছে। আরে তাতে আমার কি, আমি তো বরফ বিক্রি করব। শম্ভু বরফের পাহাড় দেখে ওখানে চলে যায়। তারপর বলে, এই বরফের পাহাড়টা কোত্থেকে এলো এখানে? তারপর যমরাজ আর চিত্রগুপ্ত ওখানে চলে আসে। তারপর চিত্রগুপ্ত বলে, আরে তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো? এই বরফটা তোমার জন্যই এখানে আনা হয়েছে, যাও গিয়ে নিয়ে নাও তুমি। আমাদের ওই বরফওয়ালাই তো এখানে পাঠিয়েছে তোমার জন্য। এই বরফ তো শুধু আপনার জন্য একটা উপহার। আপনি এত ভালো কাজ করছেন যে, সেটাও এত গরমে লোকেদেরকে বরফ দিচ্ছেন, এটা খুবই পুণ্যের কাজ। আরে এই কথাটা আমিও জানি। হ্যাঁ, যখনই আমার কেউ প্রশংসা করে না, মানে আমার তখন খুব লজ্জা পায় যে। শম্ভু কোনো কিছু না শুনে তারপরে বরফের পাহাড়ে বরফ নেবার জন্য ওখানে চলে যায়। আর যেই বরফের কাছে গিয়ে সেখানে পৌঁছয়, সঙ্গে সঙ্গে যমরাজ নিজের শক্তির সাহায্যে বরফের একটা কারাগার, মানে বরফের জেলে বন্দি করে দেয়। আরে এটা কি হলো? আমি বরফের জেলে বন্দি হলাম কি করে? কি করছো তোমরা? এটা আমাকে এখান থেকে বের করো। শম্ভুকে বরফের জেলে দেখে শেরু আর তার স্ত্রী ভাগ্য অবাক হয়ে যায়। তখন শেরু বলে, আরে তোমরা কারা আর আমাদের গ্রামবাসীদের বিরক্ত করছো কেন? ছেড়ে দাও আমার বরকে। ঠান্ডার চোটে দেখো কিভাবে কাঁপছে। বেশি ঠান্ডা হলে অসুস্থ হয়ে পড়বে। আর তারপরই গ্রামবাসীদের দেখানোর জন্য যমরাজ আর চিত্রগুপ্ত নিজেদের আসল রূপ ধারণ করে। তারপর বলে, আমি হলাম যমলোকের যমরাজ, আর আমি হলাম চিত্রগুপ্ত। যমরাজ আর চিত্রগুপ্তকে ওদের আসল অবতারে দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। শেরু আর ভাগ্য ওদের নতমস্তক হয়ে বলে, আপনি আমাদের গ্রামে কেন এসেছেন আর আমার বরকে এই ধরনের শাস্তি কেন দিচ্ছেন? দণ্ডের পাত্র হলো স্বয়ং শম্ভুই। তারপরে যমরাজ আর চিত্রগুপ্ত সমস্ত সত্য কথা গ্রামবাসীদের সামনে তুলে ধরে। আমাকে ছেড়ে দাও, ঠান্ডায় আমার 12টা বেজে যাচ্ছে। আমি আমার অন্যায় স্বীকার করে নিচ্ছি, আমি আর কখনো এমন করব না। দয়া করুন মহারাজ, আপনি তো দেবতা, আপনি সব কিছু। আমার বরের প্রাণ ক্ষমা করে দিন মহারাজ, আমি বিধবা হতে চাই না।
যমরাজ গ্রামবাসী আর ভাগ্যের কথা শুনে ওই বরফের জেলটাকে ধূলিসাৎ করে দেয়। তারপর বলে, আমি তোমাদের প্রাণ হরণ করতে আসিনি, আমি তোমাকে শিক্ষা দিতে এসেছিলাম, কিন্তু তোমাকে দণ্ড না দিয়ে আমি এখান থেকে যাব না। আরে আপনি দণ্ড দিয়ে দিয়েছেন তো, আমি এখন সব বুঝতে পেরে গেছি। দণ্ড তুমি অবশ্যই পাবে। আজ থেকে তুমি যখনই বরফ ছোঁবে তখন সেটা ছোঁবার পরই তুমি সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝটকা খাবে। এই কথা বলে যমরাজ আর চিত্রগুপ্ত ওখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। শম্ভু নিজের শাস্তি পায়। তারপর থেকে তার স্ত্রীর সাথে শান্তিতে বাস করতে শুরু করে। গ্রামবাসীরা শেরুকে গ্রামের প্রধান ঘোষণা করে দেয় আর আনন্দে দিন কাটায়। দিবাকর একজন গরিব কৃষক ছিল যে ফল আর সবজি চাষ করে নিজের পরিবার পালন করত। ও নিজের বাগানে গোবর এবং বাকি জৈবিক খাদের ব্যবহার করত, যার কারণে ওর চাষ খুব ভালো হতো আর সব গ্রাহকরা ওর কাছ থেকেই ফল আর সবজি কিনত। এই যে দিবাকর বাবু, পেঁপে কত করে দিচ্ছ? 50 টাকা পিস। দুটো দিয়ে দাও তো আমাকে। এই নাও 100 টাকা। দিবাকরের কাছে গ্রাহকের কোনো কমি ছিল না, কিন্তু তার পাশেই ঠেলা লাগিয়ে বসেছিল ভৈরব, যার কাছে সারাদিনে শুধু একটা বা দুটো গ্রাহকই আসতো, কারণ ভৈরব ফল আর সবজি চাষ করার জন্য রাসায়নিক খাদ ব্যবহার করত, যার কারণে ওর চাষ তাজা হতো না আর ওর আমদানিও কম হতো। আর সেই কারণেই ও দিবাকর থেকে হিংসে করত। খুব শিগগিরই এর একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার পুরো ব্যবসা লাটে তুলতে হবে আমায়। ভৈরব কিছু একটা ভাবতে শুরু করে। অনেকক্ষণ ভাবার পর ভৈরবের মাথায় একটা আইডিয়া আসে। ও দিবাকরকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে। শোনো দিবাকর ভাই, তুমি জানো সরকার কৃষকদেরকে সরকারি বীজ দেওয়ার কথা বলছে। আরে এ তো খুব ভালো কথা শোনালে তুমি আমাকে। ভালো বীজ পেলে তো আমরা আরো ভালো ভালো তরিতরকারি ফলমূল চাষ করতে পারবো। তাহলে দেরি করছো কেন? চলো আমি বীজ নিতে যাচ্ছি, তুমিও সঙ্গে চলো। ভৈরব নিজের সাথে দিবাকরকে নিয়ে যায় আর ওকে একটা সরকারি বীজ ভান্ডার থেকে বীজের কিছু প্যাকেটস দেয়। বীজ নেওয়ার পর দিবাকর ওখান থেকে চলে যায় আর ভৈরব নিজের চালাকি চেলে দেয়। ও পেপারে খবর ছাপিয়ে দেয় যে সরকারি বীজ ভান্ডার থেকে একজন লোক বীজ চুরি করেছে। ভৈরব ওই পেপারটা নিয়ে দিবাকরের কাছে পৌঁছায়। দেখো দিবাকর ভাই, কেউ নাকি সরকারি বীজ ভান্ডারের ভেতর থেকে বীজ চুরি করেছে, আর তোমার কাছেও বীজের কয়েকটা প্যাকেট রয়েছে, সেই জন্য পুলিশ কিন্তু তোমায় ধরতে পারে। কিন্তু এই বীজের প্যাকেটগুলো তো তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ আমি দিয়েছিলাম, কিন্তু সে কথাটা পুলিশ তো জানে না যে কে কে বীজ পেয়েছে আর কে চুরি করেছে। তাহলে এখন আমি কি করব? যতদিন না পর্যন্ত এই কেসটা ঠান্ডা না হচ্ছে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে আমি যাব কোথায়? আরে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভৈরব দিবাকরকে নিয়ে একটা ঘন জঙ্গলে নিয়ে যায়, যেখানে একটা ইংরেজদের সময়ের জেল বানানো ছিল। তুমি কটা দিন এই জেলের মধ্যে লুকিয়ে থাকো, পরে আমি তোমাকে ঠিক ডেকে নেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা, তুমি আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করলে গো। ভৈরব ওখান থেকে চলে যায় আর দিবাকর জেলের ভেতরে একটা কাল কোঠরিতে লুকিয়ে থাকতে শুরু করে। যাক ভালো হলো বেটা, দিবাকরকে এখান থেকে তাড়াতে পেরেছি আমি। এবার গ্রামবাসীদের কাছে তরি তরকারি আর ফল কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ভৈরব খুব বেশি দামে ফল আর সবজি বিক্রি করতে লাগে। এই যে দাদা, আলু কত কিলো? 100 টাকা কিলো। কিন্তু এই যে অনেক দাম বলছো। আমি তো এই দামে বিক্রি করি, যদি নিতে না চাও তাহলে যাও গিয়ে শহর থেকে কিনে আনো। গ্রাহকদেরকে কোনো উপায় না থেকে ভৈরবের কাছে সবজি কিনতে হতো। দিবাকরের না হওয়ার ভৈরব পুরোপুরিভাবে লাভ ওঠাতে শুরু করে। তার মাঝখানেই কিছু চোর শহরের একটা বড় জুয়েলারি শপ থেকে সোনা চুরি করে শহর থেকে দূরে জঙ্গলের দিকে আসে। জঙ্গলে হাঁটতে হাঁটতে ওরা ওই পুরনো জেল দেখতে পায়। সব লোকেরা এসে ওই জেলের কাছে পৌঁছায়। এই সোনাগুলোকে কি করে লুকাবো? আরে একটা নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। যদি পুলিশ ধরতে পারে তাহলে আমাদের জেলের ঘানি টানতে হবে যে। আচ্ছা আমরা বরং এই সোনাগুলোকে গলিয়ে দিয়ে ইট তৈরি করে এই জেলের বাইরে রেখে দিই, তাহলে পুলিশ কোনোদিনও কোনো প্রমাণ পাবে না। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা বলেছো।
এমনিতে তুমি চোর হলেও তোমার বুদ্ধি দেখছি একদম পুলিশের লোকেদের থেকেও বেশি। সমস্ত চোরেরা শহর থেকে চুরি করে আনা সোনাকে আগুনে রেখে গলাতে শুরু করে আর তা দিয়ে ইট বানাতে শুরু করে। ওই সোনা দিয়ে বানানো ইটগুলোকে জেলের বাইরের দেয়ালে লাগিয়ে দেয়, যার কারণে পুরো জেল সোনার হয়ে ওঠে আর চমকাতে শুরু করে। এতক্ষণ একটা কাজের কাজ করেছো, দেখো আমরা এই ইংরেজদের জেলকে একদম সোনার জেল করে দিলাম। এখন পুলিশ তো দূর চায়, সিবিআই এর লোকেরাও আমাদের ধরতে পাবে না। এবার চলো এখান থেকে চলে যাই আর শহরে গিয়ে মজা করব। সমস্ত চোরেরা হাসি খুশি শহরের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছু দিন কেটে যাওয়ার পর ভৈরব দিবাকরকে দেখার জন্য জঙ্গলে আসে। ও জেলের ভেতরে ঢুকে যায় আর জোরে আওয়াজ দেয়, বাইরে চলে এসো দিবাকর, আমি ভৈরব। ভৈরবের আওয়াজ শুনে দিবাকর জেলের ভেতর থেকে বাইরে চলে আসে। খুব ভালো করেছো দাদা যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, নইলে এখানে থাকতে থাকতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম আমি। ভৈরব দিবাকরকে দেখে আর নিজের মনে মনে ভাবতে শুরু করে, তুই যদি মরে যাস তাহলে তো আমার অনেক লাভ হবে। ভৈরবের মনে দিবাকরকে ধোঁকা দেওয়ার বিচার আসে। ও দিবাকরকে বলে, কি যাতা বলছিস? আরে মরার কথা কেন বলছিস? তুই যখন নিঃশ্বাস নিতে পারছিস না এখানে, তাহলে চ, আমি তোকে নদীর কাছে নিয়ে যাই। চ, ওখানে কিছুক্ষণ ফুরফুরে হাওয়া খাবি। চ, এমনিতেই তোর সাথে আমি কিছু কথা বলতে চাই। দিবাকর আর ভৈরব যেই মাত্র যাওয়ার জন্য বেরোয়, তক্ষুনি ওখান থেকে একটা সোনার ইট মাটিতে পড়ে যায়, যেটার আওয়াজ শুনে ওরা দুজন দাঁড়িয়ে পড়ে। ভৈরব দেখে যে ইট খুব চমকাচ্ছিল। ও কাছে যায় আর ইটটা হাতে তুলে নেয়। এগুলো তো সোনার ইট। ভৈরব জেলের দিকে নজর ওঠায়, তখনও দেখতে পায় যে পুরো জেল সোনার ইট দিয়ে তৈরি। এটা দেখে ভৈরব খুব খুশি হয়। ওকে খুশি দেখে দিবাকর ওকে জিজ্ঞাসা করে, কি হলো দাদা, তোমাকে তো দেখে খুব খুশি মনে হচ্ছে। ভৈরব ইটটা পেছনে লুকিয়ে দেয় আর বলতে শুরু করে, ও না না, কিছু না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তুমি যে আমাকে বললে আমরা নদীর ওখানে যাব ফুরফুরে হাওয়া খেতে, আর তুমি আমায় কিছু বলতেও চাও। আমি এটা বলতে চাইছিলাম যে পুলিশ ওই চোরটাকে ধরে নিয়েছে, যে ওই বীজ ভান্ডার থেকে সরকারি বীজ চুরি করেছিল। এখন আর তোমার কোনো ক্ষতি হবে না। যাও, তুমি এখন তোমার বাড়ি যেতে পারো। আরে এই কথা বলে তুমি আমাকে খুশি করে দিলে, চলো এবার বাড়ি যাই। না, তুমি যাও, আমার একটু কাজ আছে, আমি পরে আসবো। যাও যাও, তুমি যাও। ঠিক আছে, তুমি তোমার কাজটা শেষ করে এসো, আমি এখন যাই তাহলে। দিবাকর হাসি খুশি নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সোনার ইট দিয়ে তৈরি জেল দেখে ভৈরব খুশির চোটে পাগল হয়ে গেছিল। আমার তো দেখছি লটারি লেগে গেছে। কোথায় আমাকে 50 টাকা দিয়ে সবজি বিক্রি করতে হতো, আর এখন আমি কোটি টাকার সোনা আমি হাতে পেয়েছি। ভৈরব জেলের দেয়ালে লাগানো সোনার ইটগুলোকে খুলতে শুরু করে দেয় আর পাশে পড়ে থাকা একটা ব্যাগে সোনার ইট ভরতে লাগে। তক্ষুনি শহর থেকে সমস্ত চোর আবার চলে আসে। আচ্ছা খোকা, তাহলে সোনাগুলো কি তোমার জন্য চুরি করেছে আমরা? কে তুমি? আমাদের জিনিস চুরি করে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছো যে আমরা কে? এই সোনা আমার, এগুলোকে আমি আগে দেখেছি। কিন্তু এগুলো যে আমরা প্রথমে নিয়ে এসেছিলাম এখানে। ভৈরব চোরদের কথা না শুনে সোনার ইট ভরতে শুরু করে দেয়। মনে হচ্ছে এইভাবে কথা শুনবে নাও, ওর হাত পা ভেঙে দিই, চলো আমরা। তিনজন চোর মিলে ভৈরবকে মারতে শুরু করে। ওরা সবাই ওকে মারছিলই যে তক্ষুনি কিছু পুলিশ অফিসার যারা এই জঙ্গল দিয়ে যাচ্ছিল, ওরা ওদেরকে দেখে ফেলে। ওই দেখো, ওখানে কয়েকজন লোক লড়াই করছে, চলো তাড়াতাড়ি চলো ওখানে। ইন্সপেক্টর সোনার জেলের কাছে চলে আসে। ওরে বাপরে, এত সোনা এখানে! এই সোনাগুলো আমাদের, আমরা শহর থেকে চুরি করে এনেছি এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে শহরে যে সোনা চুরি হয়েছে সেটা তোমরা করেছো। হাবিলদার, এদের সব কটাকে গ্রেপ্তার করো। ইন্সপেক্টর বাবু, আমি চুরি করিনি। যদি চোর না হও তাহলে এই সোনাগুলো থলেতে ভরে কোথায় নিয়ে যাচ্ছিলে? ইন্সপেক্টর সমস্ত চোর আর ভৈরবকে জেলে পুরে দেয় আর সমস্ত সোনা নিয়ে গিয়ে শহরের ওই জুয়েলারি শপে ফেরত দিয়ে দেয়, যেই দোকান থেকে এই সোনাগুলো চুরি হয়েছিল।
অন্যদিকে দিবাকর পরিশ্রম করে নিজের ক্ষেতে আবার ফল আর সবজি চাষ করে আর নিজের জীবন হাসি খুশি কাটাতে শুরু করে।